সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। তুর্যের প্রথম বলার না কথাটার পৃথার স্বস্তির নিঃশ্বাস ফেলল। পরের কথাগুলো কর্ণে পৌঁছাতে তেতে উঠল। ঝাঁঝালো কণ্ঠে বলল, এই ব্রিটিশ লোক, কি বললেন আপনি? আমি অভদ্র বেয়াদব? তাহলে আপনি তো বদ পাজি দুর্নীতিগ্রস্ত পুরুষ মানুষ। তুর্য চেতে গেল মুহূর্তেই, দাঁতে দাঁত চেপে বলল, এক থাপ্পড়ে গাল লাল করে দেব। বেয়াদব মেয়ে, মুখ সামলে কথা বলো, নয়তো তোমার মুখটা আমি ভেঙে দেব। পৃথা ভেঙচি কাটলো, মুখ বাঁকিয়ে বলল, ভেঙে দেখুন তো, একদম নারী নির্যাতনের মামলায় 14 বছরের জন্য জেলে পুরে দেব। আর তা অবশ্যই আপনার ওই ইংরেজদের বড়লোকই জেল হবে না, হবে আমাদের বাঙালিয়ানা গরিব জেল। তুর্য হতভম্ব হলো। এইটুকু 5 আঙুলের মেয়ে কিনা তাকে জেলে পুরে দেওয়ার ভয় দেখাচ্ছে। এই মেয়ে কি জানে তার আসল পরিচয়? জানলে অবশ্যই জেল শব্দটা তার সম্মুখে উচ্চারণ করার দুঃসাহস দেখাতো না। তুর্য হিসিয়ে উঠল, পৃথার দিকে তেড়ে গিয়েও নিজেকে সংযত করলো। দাঁতের দাঁত চেপে বলল, আমাকে জেলের ভয় দেখাচ্ছ? তুই জানো আমি কে? ইচ্ছা করলে তোমাকে। থামলো তুর্য, জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করলো। না, নিজের ক্রোধ কিছুতেই বাইরে আসতে দেওয়া যাবে না, তা হলেই ঝামেলা হয়ে যাবে। খুব সহজে তার স্বরূপ প্রকাশ পেলে চলবে না। তবে এখানে আর কিছুক্ষণ থাকলে এই বেয়াদব মেয়ের তাড়নায় হয়তো নিজের খোলস ছাড়তে হবে। ক্রোধে ফোঁস করতে করতে নিজের গাড়িতে উঠে বসলো তুর্য। দ্রুত গাড়ি স্টার্ট করে মুহূর্তেই সাঁই করে পৃথার দৃষ্টি সীমানার বাইরে চলে গেল। পৃথাও ভেঙচি কাটলো, তাচ্ছিল্য করে বলল, আসছে কোন দেশের লাট সাহেব যেন, যত সব ইংরেজের বংশধর। হ্যাঁ। কথাটা বলতে বলতে মেয়েটা ঢুকে গেল কলেজের ভিতরে। একটু পরে ক্লাস শুরু হবে তার। সূর্যের উজ্জ্বল রশ্মি, গরমে দিশাহারা প্রকৃতি, গাছের পাতাগুলো কেমন নেতিয়ে পড়েছে সূর্যের প্রখর তাপে। এই তীব্র তাপদাহে মাথায় নিয়ে রাজশাহী টু ঢাকা মহাসড়কে সাঁই করে চলছে তুর্যের কালো রঙের গাড়িটা। তবে হঠাৎই আরুষ রাস্তা পরিবর্তন করলো। মহাসড়ক থেকে গাড়িটা নামিয়ে নিল এক জঙ্গলের রাস্তা ধরে। বেশ খানিকটা পথ পাড়ি দিয়ে গাড়িটা এসে থামলো এক ঘন জঙ্গলে। আশেপাশে জনমানবের চিহ্ন মাত্র নেই, শুধুমাত্র গাছে গাছে কিছু খেজুর শ্রেণীর প্রাণী এবং কীট পতঙ্গের সমাগম। তুর্য নেমে দাঁড়ালো গাড়ি থেকে, আশেপাশে একবার সজাগ দৃষ্টি বুলিয়ে এগিয়ে পা বাড়ালো সম্মুখ পানে। কিঞ্চিত পথ পাড়ি দিতেই সম্মুখে দৃশ্যমান হলো পুরানো ভাঙচোর একটা বাড়ি। আরুষকে সাথে নিয়ে বাড়ির ভিতরের দিকে ঢুকলো তুর্য। দুইজন এসে থমকে দাঁড়ালো একটা শ্যাওলা পড়া স্যাঁতস্যাঁতে কক্ষের সম্মুখে। কক্ষের দরজা বিশাল এক তালা ঝুলিয়ে পথ রোধ করে রাখা হয়েছে। তুর্য ভ্রু কুচকে তাকালো আরুষের পানে। আরুষ তাড়াহুড়ো শুরু করলো, দ্রুত পকেট থেকে চাবি বের করে খুললো তালাটা। তুর্য সময় ব্যয় করলো না, পুরোনো কাঠের দরজাটা ক্যাচ ধ্বনি তুলে ভিতরে ঢুকলো। খোলা দরজা থেকে আসা আলোয় আলোকিত হলো অন্ধকার রুমটা। সম্মুখে দৃশ্যমান হলো চেয়ারের সাথে হাত পা বাঁধা, মুখ বাঁধা অবস্থায় এক অর্ধবয়স্ক পুরুষকে। দুর্বল তার চাহনি, শরীরের পোশাকের অবস্থা বেহাল, মনে হচ্ছে কেউ ভীষণ নির্মমভাবে টেনে হিঁচড়ে এখানে তুলেছে। তুর্য তেতে উঠল, গলা চড়িয়ে বলল, এটাকে চেয়ারের সাথে বেঁধেছিস কেন হাম্মক? চেয়ার কি মাগনা পেয়েছিস? আমার টাকা কেন চেয়ারে কেন দূষিত লোকজনকে বসেছিলে? আরুষ হন্তদন্ত হয়ে ছুটে গেল চেয়ারের নিকট। চেয়ার থেকে দ্রুত লোকটাকে খুলে ছুঁড়ে ফেললো নিচে। তুর্য বাঁকা হাসলো, হাঁটু মুড়ে বসলো লোকটার পাশে। হাত বাড়িয়ে এক টানে খুলে নিল লোকটার মুখে লাগিয়ে রাখা এতক্ষণের কস্টেপটা। সাথে সাথে শোনা গেল লোকটার গগন বিদারী চিৎকার ধ্বনি। তুর্য খুব একটা পাত্তা দিল না সেদিকে। লোকটার পানে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, শাহিন মির্জা, জাল টাকা, ট্রাক, ইয়াবা সহ অনেক অবৈধ ব্যবসার সাথে জড়িত। স্ত্রী সবটা জানতে পারে 3 বছর আগে স্ত্রীকেও খুন করেছিল। কথাটা বলে ভ্রু কুচকালো তুর্য। ঘাড় বাঁকিয়ে আরুষের পানে তাকিয়ে বলল, আমরা কি এখন আমার বউকে মেরে দেওয়া উচিত? আরুষ, বউটা না আমার নিকট ধরা দিচ্ছে না, না জানানো কামাচ্ছে। আরুষ কাচুমুচু মুখ করলো, আমতা আমতা করে বলল, বউকে মারলে আপনি বউ পাবেন কোথায় স্যার? তুর্য কপালে ভাঁজ পড়ল, ভাবুক ভঙ্গিতে বলল, তাও ঠিক। কথাটা শেষ করে তুর্য আবার তাকালো সম্মুখের অবহেলায় পড়ে থাকা শাহিন মির্জার পানে। নির্বিকার ভঙ্গিতে বলল, বউ না হয় তোর কালো দুনিয়ার সম্পর্কে জেনে গিয়েছিল বলে মেরেছিলে, কিন্তু শ্বশুরকে কেন মারলি? তোর শ্বশুরে কি আমার শ্বশুরের মতো রাজাকার ছিল নাকি? শাহিন মির্জা ভয়ার্ত দৃষ্টিতে তাকালো তুর্যর পানে, কম্পিত কণ্ঠে বলল, আপনি কে? তুর্য বাঁকা হাসলো, আলুষের পানে ইশারা করে শাহিন মির্জাকে বলল, ওই ছেলেটাকে চিনিস? ওর নাম আরুষ শেখ।
আরুষ শেখ নামটা কর্ণে পৌঁছাতে কেঁপে উঠল শাহিন মির্জা। ভয়ের তো দৃষ্টিতে তাকালো আরুষের পানে, অস্পষ্ট কণ্ঠে বলল, আরুষ শেখ। সূর্য উঠে দাঁড়ালো, আরুষের পানে তাকিয়ে বলল, মুরগির বাচ্চার মতো বউটার জন্য কলিজাটা কেমন ছ্যাঁত করছে আরুষ। আমি বরং গাড়িতে গিয়ে বসে একটু কল্পনায় বউয়ের সাথে 65টা শাড়ি, ততক্ষণে তুই এটা সেবা যত্ন কর। কথাটা বলেই তুর্য ধূপ থাপ পা ফেলে বেরিয়ে গেল কক্ষ থেকে। আরুষ ঘাড় ঘুরিয়ে তাকালো সেদিকে একবার, অতঃপর আবার তাকালো শাহিন মির্জার পানে। এতক্ষণে কাচুমাচু খোলস থেকে বেরিয়ে এলো ছেলেটা। মুহূর্তে আরুষের চোখে মুখে ফুটে উঠল ভয়ঙ্কর হিংস্রতা। কক্ষের এক কিনারে রাখা মোটা রডগুলোর একটা রড হাতে তুলে নিল, বাঁকা হেসে বলল, ওয়েলকাম টু হেল বেবি। ঘণ্টাখানিক কেটে গেল। আরুষ পেরিয়ে এলো রং চং উঠে যাওয়া স্যাঁতস্যাঁতে কক্ষ থেকে। ঘেমে নিয়ে একাকার অবস্থা ছেলেটার। চুলগুলো এলোমেলো হয়ে পড়ে রয়েছে ক্ষমার্ত শ্যামবর্ণ মুখশ্রীতে। শার্টের উপরে দুটো বাটন খুলে সে এগিয়ে এলো গাড়ির দিকে। তুর্য গাড়ির সিটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে রয়েছে। আরুষের মধ্যে আবারও কাঁচামাচু ভাব ফুটে উঠল। দুনিয়ায় কোনো মানবকে আরুষ ভয় না পেলেও এই তুর্য নামক প্রাণীর ভয়ে সে সর্বদা আড়ষ্ট। আরুষ বেশ ভালোভাবেই জানে তুর্যের ভয়ঙ্কর রূপ কতটা হিংস্র। আরুষ আশেপাশে চোখ ঘোরালো, একবার ভাবলো তুর্যকে ডাকবে না, তবে পরক্ষণেই মত পরিবর্তন করলো। এখানে আর সময় নষ্ট করাটা ঠিক হবে না, অতি দ্রুত তাদের ঢাকায় যেতে হবে, সেখানেও কাজ আছে অনেক। একটু কেশে গলা পরিষ্কার করলো আরুষ, ধীর কণ্ঠে বলল, স্যার। তুর্য নড়ে চড়ে উঠল, বিরক্তিতে কপাল কুঁচকে চোখ দুটো খুলল সাথে সাথে। আরুষের পানে তাকিয়ে বলল, ডেলি তো আমার শখের বাসরটা মাঝপথে আটকে, কেবল বউটাকে চুমু খেতে নিয়েছিলাম, তাও তো সহ্য হলো না। কাকের মতো কা কা করতে করতে উড়ে এলি। শুধু শুধু কি তোকে আমি মির্জাফর বংশধর বলি? আরুষ আমতা আমতা করলো, বোকা বোকা কণ্ঠে বলল, দুঃখিত স্যার, আমি আপনাকে ডাকতে এসেছিলাম, আপনার বাসর ভাঙার কোনো ইচ্ছে ছিল না আমার। তুর্য সরু দৃষ্টিতে তাকালো আরুষের পানে, আদেশের সুরে বলল, গাড়িতে উঠে বস, ঢাকা যেতে হবে। আরুষ এলোমেলো দৃষ্টি ফেলল, বড় বড় কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজের ভিতরে বেশ সাহসের সঞ্চার ঘটালো। অতবার বলল, স্যার, আপনি আর কতদিন আমার মাথায় নুন রেখে বড়ই খাবেন? নাক মুখ কুচকালো তুর্য, অত্যন্ত গম্ভীর কণ্ঠে বলল, এই মির্জাফর বংশধর, একদম আমার নয় মিথ্যা বদনাম ছড়াবে না। আমি মোটেই নুন দিয়ে বড়াই খাই না। আমি বাজার থেকে সবসময় মিষ্টি বড়ই কিনে, আর কোনোভাবে 2-4টা টক বড়ই পড়লে লোকে খাওয়াই, নিজে খাই না। আরুষ হতাশ হলো, এই লোকের সাথে কথা বলাই বেকার। এর সাথে কথা বলার থেকে নিজের মাথায় একটা বাড়ি মেরে মাথা ফাটিয়ে হাসপাতালে গিয়ে 2-4টা সেলাই নিয়ে বাড়ি ফেরা ঢের ভালো। চারিদিকে উৎসব লেগেছে, বসন্ত উৎসব, সাথে আবার ভালোবাসা দিবস। এই ভালোবাসা দিবসেও ভালোবাসার মানুষের কাছ থেকে কি দূরে থাকা সম্ভব? তুর্যের 3 দিন আগে থেকে খাওয়া দাওয়া প্রায় বন্ধ, বুক ধরপড় করে সারাক্ষণ, চিন্তায় চিন্তায় অস্থির হয়ে উঠছে সে ক্রমশ। তার মুরগির বাচ্চার মতো বউটাকে যেন কত ছেলেরা এই ভালোবাসা দিবসে প্রেম নিবেদন করবে, তার উপর তার বউটা তাদের বিয়ের কথা জানেও না। যদি কোনোভাবে তার না দেখাবো কারোর ভালোবাসা গ্রহণ করে ফেলে, খুদ করে লোভ দেখিয়ে যদি কেউ পটিয়ে নেয় মুরগির বাচ্চার মতন বউটাকে। তুর্যর বুক কাঁপছে, অস্থির হয়ে উঠছে সে। তাই তো ঢাকায় যাওয়ার 4 দিনের মাথায় আবার রাজশাহী ফিরল ছেলেটা। এই 4 দিন পর যে ভালোবাসা দিবস, এটা একদমই খেয়াল ছিল না। খেয়াল থাকলে ব্যবসা গোল্লাই গেল তো কেউ তাকে ঢাকায় নিতে পারতো না। তপ্ত নিঃশ্বাস ফেলল তুর্য, আরুষকে সাথে নিয়ে পৃথের কলেজে ঢুকলো। বসন্ত উৎসবের রঙে রেঙেছে পুরো কলেজ চত্বর। প্রায় সকাল মেয়ের শরীরেই বাসন্তী রঙা শাড়ি পেঁচানো নানা বাহারে সাজিয়েছে নিজেদের। সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য বেশ বড়সড় স্টেজও সাজানো হয়েছে কলেজ মাঠে। আর এই উৎসবের তাগিদে বাইরের মানুষদের আজ ভিতরে ঢোকার অনুমতি দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এই সুযোগ মোটেও হাতছাড়া করেনি তুর্য। যদিও সে এমনি চাইলেও যে কোনো সময় কলেজে ঢুকে আসার ক্ষমতা রাখে, তবু সাধারণ মানুষদের সাথে মিলেমিশে বউকে দেখার তাগিদেই এই সুযোগটা লুফে নিয়েছে। তুর্য আজ তার শরীরে একখানা বাসন্তী রঙের পাঞ্জাবি জড়িয়েছে, গলার কাজটায় আবার কিঞ্চিত লাল রঙের নকশা। ফর্সা শরীরে পাঞ্জাবিটা মানিয়েছে দারুণ। হাতে হাত ঘড়ি, মাথার চুলগুলো পিছনে ঠেলা, আরুষের সাজটাও প্রায় একই রকম। তুর্য হাত উঠিয়ে নিজের পাঞ্জাবির কলার ঠিক করলো। আরুষকে জিজ্ঞাসা করলো, আমাকে কেমন লাগছে আরুষ? আমার বউ আমাকে দেখে পাগল হবে তো? আরুষ বিস্তর হাসলো, খুশিতে গদগদ হয়ে বলল, শুধু পাগলই হবে না স্যার,
একদম গলায় ঝুলে পড়বে। আপনাকে আজ যা লাগছে। তুর্য চোখ ছোট ছোট করে তাকালো আরুষের পানে, ওষ্ঠ বাঁকিয়ে বলল, তুই এবার আমার দিকে নজর দিস না আরুষ। আমি কিন্তু ছেলেদের প্রতি একদম আগ্রহী নই। তাছাড়া আমার ছোটখাটো মুরগির বাচ্চার মতো একটা বউ আছে। আরুষ চুপসে গেল। সে কি বলল আর এই লোক কোথায় নিয়ে গেল? সে কি গিয়ে নাকি যে তুর্যর পানে নজর দেবে? ছি, কি সব আজে বাজে কথা। আরুষ মনে মনে তুর্যের এই জঘন্য ভাষ্যের তীব্র নিন্দা জানালেও প্রকাশ্যে চুপ রইল। আশেপাশে তাকিয়ে দেখতে শুরু করলো মহিলা কলেজের সুন্দরী রমণীদের। তুর্য চোখ ঘুরিয়ে আশেপাশে তাকালো একবার, অতঃপর পিছনে ঘুরে অন্যদিকে যেতেই উদ্যত হলো। হঠাৎ করে হাতে টান অনুভব করলো ছেলেটা। একরাশ বিরক্ত নিয়ে পিছনে ঘুরে তাকালো তুর্য। অমনি যেন থমকে গেল। এই তো সেদিনে সেই ঝগড়াটা মেয়েটা। সেই মেয়েটা হঠাৎ করে এত সুন্দরী কিভাবে হলো? উজ্জ্বল শ্যামাবর্ণ শরীরে বাসন্তী রঙের শাড়িটা জড়িয়েছে সেই ঝগড়টি নারীর, চুলগুলো খোলা, চোখ মোটা কালো কাজলের প্রলেপ, মুখশ্রীতে হালকা মেকআপ। তুর্যের হৃৎস্পন্দন বেড়ে গেল, দৃষ্টি মুগ্ধ হলো ছেলেটার। কিন্তু পরক্ষণে সে মনকে ধাতস্থ করলো। নিজের হৃদয়ে এমন পাপ কার্যের তীব্র নিন্দা জানানো, মস্তিষ্ক দ্বারা কঠোরভাবে হৃদয়কে শাসালো তার বউ আছে বলে। বউ থাকতে অন্য নারীর পানে তাকানো পাপ, মহাপাপ। তুর্য ঢোক গিলল। নিজের হৃদয়কে পাপ কার্য থেকে বিরত রাখতে আবার উদ্যত হলো অন্যদিকে চলে যেতে। তখনই পিছন থেকে চেঁচানোর শব্দ এলো। পৃথা চেঁচিয়ে বলল, আরে আমার শাড়ি শাড়ি। তুর্য থমকে দাঁড়ালো, ভ্রুকুচকে তাকালো সে পিছন দিকে। ভালোভাবে খেয়াল করে দেখলো তার হাত ঘড়ির সাথে মেয়েটার শাড়ির আঁচল বেঁধেছে। তুর্য কিছু বলার আগেই পৃথা দ্রুত এগিয়ে এলো। আজ আর তার তেমন ঝগড়া বিবাদে না জড়িয়ে নিঃশব্দে শাড়ি ছাড়ানোর চেষ্টা করলো তুর্যের হাত ঘড়ি থেকে, কিন্তু পারল না। বেশ কিছুক্ষণ চেষ্টা করে ব্যর্থ পৃথা। বিরক্ত হলো তুর্য, কপাল কুঁচকে বলল, আমি দেখছি, সরো। পৃথা সরে দাঁড়ালো। তুর্যও কিছুক্ষণ সময় নিয়ে টানাটানি করলো মেয়েটার শাড়ির আঁচল নিয়ে, কিন্তু সে ব্যর্থ। আর এদিকে বিরক্ত বেরিয়ে চরম পর্যায়ে যেন। সে কোনো ইতি উতি না করে একটানে শাড়ির আঁচলটা ছিঁড়ে ফেলেই ক্ষান্ত হলো ছেলেটা। অতবার বলল, ব্যাস হয়ে গেছে। পৃথা চমকালো বেশ। নিজের শাড়ির আঁচলটা দুই হাতে ধরলো চোখের সম্মুখে। কান্না পেয়ে গেল মুহূর্তে। নতুন শাড়ি তার মাত্র আজই পরেছে, তার মধ্যে এই ব্রিটিশ লোকটা ছিঁড়ে ফেললো। তেতে উঠল পৃথা, ঝাঁঝালো কণ্ঠে বলল, কি করলেন আপনি? আমার শাড়িটা ছিঁড়ে ফেললেন। তুর্য নির্বিকার ভঙ্গিতে জবাব দিল, এভাবে নির্লজ্জের মতো অন্যের ঘড়িতে আটকালে তো ছিড়বই। সব দোষ আমার শাড়িটার, তাই না? আপনার ঘড়ির কোনো দোষ নেই। আমার শাড়ি যদি নির্লজ্জ হয় তবে আপনার ঘড়িও নির্লজ্জ। মোটেই না, আমার ঘড়ি আমার মতোই সভ্য। ওষ্ঠ বাগালো পৃথা, তাচ্ছিল্যের স্বরে বলল, আপনি সভ্য, তবে অসভ্যকে? তুর্য দাঁতের দাঁত চাপলো, কটমট করে বলল, তুমি আমার মতো একজন মানুষকে অসভ্য বলতে চাইছো বেয়াদব মেয়ে? পৃথা কিছু বলতে চাইলো, তবে তার আগেই কথোপকথনের মধ্যে ফড়ং কাটলো আরুষ। তুর্যকে ডেকে বলল, স্যার। তুর্য গৌচরে উঠল। আরুষকে ধমকে বলল, চুপ আরুষ, একদম আমাকে থামাতে আসবে না। আজ এই বেয়াদব মেয়েটাকে একটা শিক্ষা দিয়ে ছাড়বো আমি। তুর্যের কথায় তেলে বেগুনে জ্বলে উঠল পৃথা। চড়া গলায় বলল, কি বললেন আপনি? আমি বেয়াদব? আপনি তো ইংরেজদের বংশধর, পাজি বদমাইশ পুরুষ মানুষ। অভদ্র মেয়ে, মুখ সামনে কথা বলো। বলবো না, কি করবেন আপনি? তুর্য রেগে গেল আরু। নিজের রাগ নিয়ন্ত্রণ না করতে পেরে পৃথার শাড়ির আঁচলটা ধরে আরও কিছুটা অংশ ছিঁড়ে দিল। পৃথা হা হয়ে গেল, ক্রোধে রিড়ি করে উঠল তার শরীরখানা। অগ্নির দৃষ্টিতে তাকালো তুর্যর পানে। তুর্য যদিও খুব একটা পাত্তা দিল না সেই দৃষ্টিকে। পৃথা হুট করে পা উঁচু করে দাঁড়ালো তুর্যর সম্মুখে। ছেলেটা কিছু বুঝে ওঠার আগেই হাত বাড়িয়ে দুহাত দিয়ে খামচে ধরল তুর্যর পাঞ্জাবির গলার কাছের অংশটা। শক্ত হাতে টেনে ছিঁড়ে দিল মুহূর্তেই। দাঁতে দাঁত চেপে বলল, শোধবোধ। তুর্য ফুঁসে উঠল আরও। নিজের গলার দিকে তাকিয়ে ক্রোধে চরম পর্যায় তার। বুকের কাছটা ছিঁড়ে ফর্সা বক্ষভাগ মুক্ত হয়ে উঠেছে চর্ণ সম্মুখে। তুর্যের মেজাজে পারদ লাফিয়ে লাফিয়ে উপরে উঠল। রক্ত লাল হলো চক্ষুদয়। কপালের নমনীয় রগগুলো ফুলে ফেপে উঠছে ইতিমধ্যে। স্থান কাল পাত্র কোনো দিন না ভেবে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল পৃথার নরম গালে। পৃথা স্তব্ধ হলো। অজান্তে মেয়েটার ডান হাত চলে গেল গালে।
ছলো ছলো করে উঠল চোখ দুটো। বাবা ভাই হাজার বকলে কেউ কখনো মারেনি তাকে, অথচ এই অপরিচিত পুরুষ এভাবে মেরে দিল। পৃথা আশেপাশে তাকালো। তাদের ঝামেলাকে ঘিরে ছোটখাটো একটা জটলা পেকে গেছে ইতিমধ্যে। লজ্জায় মরে যেতে ইচ্ছা করছে পৃথার, আবারও কান্নাও পাচ্ছে। পৃথা আর দাঁড়ালো না এক মুহূর্ত, দৌড়ে ওই স্থান থেকে প্রস্থান করলো একটু সময়ের মধ্যেই। আরুষ এতক্ষণ হতভম্ব হয়ে দেখছিল দুজনের ঝগড়া। পৃথা দৌড়ে যেতেই মুখ খুলল সে, তুর্যর পানে তাকিয়ে বলল, স্যার। তুর্য মহা বিরক্ত নিয়ে তাকালো আরুষের পানে, কটমট করে বলল, কি হয়েছে? জিহ্ব দ্বারা নিজের দুই ওষ্ঠ ভেজালো আরুষ, আমতা আমতা করে বলল, স্যার এই মেয়েটাই আপনার মুরগির বাচ্চার মতো বউ। তুর্য বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো আরুষের পানে, অবিশ্বাস্য কণ্ঠে শুধালো, এই তচ্ছেল মহিলা আমার বউ? আরুষ উপর নিচ মাথা ঝাঁকালো, মুখে বলল, জি স্যার, এটাই আপনার মুরগির বাচ্চার মতো এক এবং একমাত্র পৃথা ইসলাম। তুর্য হতভম্ব হলো। কিঞ্চিত সময় নিয়ে হুট করে বুকে হাত দিল, বুকটা চেপে বলল, আরুষ, পানি আন। বউ দেখি কেমন কলেজে শুকিয়ে যাচ্ছে আমার, যে কোনো সময় অ্যাটাক ফ্যাটাক হয়ে যেতে পারে। আরুষ ভয় পেয়ে গেল। তুর্যের অ্যাটাক, এর থেকে আতঙ্কের আর কি হতে পারে? ছেলেটা সময় ব্যয় করলো না একটু, দৌড়ে গেল গাড়ির নিকট। গাড়ি থেকে এক বোতল পানি নিয়ে আবারও দৌড়ি ফিরে এলো তুর্যের পানে, ব্যস্ত হাতে বাড়িয়ে দিল পানির বোতলটা। তাড়াহুড়ো করে বলল, স্যার আপনি তাড়াতাড়ি খেয়ে নিন। তুর্য পানির বোতল হাতে নিল। এখনো যেন তার বিশ্বাস হচ্ছে না এই তার বউ। সেই প্রথম দিন থেকে যে মেয়ের সাথে চরম শত্রুতা পোষণ করে বেড়াচ্ছে, এখনো সে কিনা জানতে পারছে সে শত্রুই তার মুরগির বাচ্চার মতন বউ। আচ্ছা, সেখানে ভুল শুনছে না তো? আর একটু নিশ্চিত হতে তুর্য আবার শুধালো, ভাই তুই নিশ্চিত এই তচ্ছেল মহিলা আমার বউ? জি স্যার, একদম 100% নিশ্চিত। তুর্যর গলা শুকিয়ে এলো। নিজের হাতে ধরে থাকা বোতলের ছিপি খুলল, ঢকঢক করে গিলল বোতলের অর্ধেকটা পানি। হুট করে কিছু একটা স্মরণে আসতেই পানি পান করা থামিয়ে দিল সে। বোতল পাশে অদূরে ছুঁড়ে ফেলল, অতঃপর আরুষের পানে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, বেটা মির্জাফরের বংশধর, তুই আগে কেন বলি না যে ওটা আমার বউ? এখন আমি যে একখানা থাপ্পড় মেরে দিলাম, এর দায়ভার কে নেবে শুনে? আরুষ ঢোক গিলল, আমতা আমতা করে বলল, স্যার আমি তো বলতে চাইছিলাম, কিন্তু আপনিই তো থামিয়ে দিলেন। জোর করে বলতি, এমনি সময় তো খুব ফটর ফটর করতে পারিস। থামলো তুর্য, চিন্তিত সুরে বলল, নিশ্চয়ই বউটা আমার ব্যথা পেয়েছে ভীষণ। আরুষ জিহ্বা দ্বারা ওষ্ঠ ভেজালো, বুকে সাহস নিয়ে বলল, স্যার দরজাল মহিলারা ব্যথা পায় না। সাথে সাথেই তেতে উঠল তুর্য, ঝাঁঝালো কণ্ঠে বলল, চুপ বেয়াদব, আমার বউকে একদম তচ্ছেল বলবি না, তাহলে তোকে আমি শুলে চড়াবো। আরুষ চুপসে গেল, তবে মনে মনে ভেঙচি কাটতে ভুলল না একটুও। ওষ্ঠ বাঁকিয়ে বিড়বিড়িয়ে বলল, নিজে নিজে এতক্ষণ বউকে দজ্জাল দজ্জাল বলে মুখে ফেনা তুললো, এখন এসছে বউয়ের প্রতি প্রেম দেখাচ্ছে। শাআল্লাহ, গিরগিটির কথাকারের। সময় কাটালো, গোটা একটা রাত কেটে আবারও সকালের দেখা মিলল। তুর্য আজও সকাল সকাল ছুটে এসেছে পৃথাদের কলেজের সম্মুখে। গতকাল যে কাণ্ড ঘটিয়েছে, তারপর তার বউ ঠিক কিভাবে প্রতিজ্ঞা দেবে তাই ভেবে পাচ্ছে না ছেলেটা। তার উপর তুর্যের যে শক্ত হাত, নিশ্চয়ই বউটা ব্যথা পেয়েছে ভীষণ। যাই হয়ে যাক না কেন, ওই মেয়েটা তুর্যের বউ। তাছাড়া তার আর পৃথার মধ্যে যতই ঝগড়া বিবাদ হোক না কেন, তাতে তুর্যের দোষটা কোনো অংশে কম নয়। দুইজনই সমান দোষী, তার মধ্যে আবার তুর্য দিয়েছে থাপ্পড়। গতকাল বিকেলেও ছেলেটা ছুটে গিয়েছিল পৃথাদের বাড়ির সম্মুখে, কিন্তু ভাগ্য সহায় না হয় দেখা পায়নি বউয়ের। এরপর যদি আবার বউয়ের খোঁজে বাড়ির ভিতরে ঢুকতে যেত, হয়তো হিতে বিপরীত হয়ে যেত। শ্বশুর বাড়িতে তো সব রাজাকার, হাল বদর আর আলসামাসের ভরপুর। বউটার এই মুহূর্তে চেতে আছে, তাই আর তুর্য ওই বাড়িতে ঢোকার ঝুঁকি নেয়নি। আগে বউকে মানানো যাক, তার ভালোবাসা সিক্ত করা যাক, তারপর না হয় এই শত্রুদের ঘেরা বাড়িতে ঢুকে 2-4টা তাণ্ডব নৃত্য নাচে যাবে। তুর্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তার রাজাকার শ্বশুরটার সম্মুখে একবার তাণ্ডব নৃত্য নাচার জন্য। তুর্য অধৈর্য ভঙ্গিতে রাস্তার ফুটপাতে পায়চারি শুরু করলো অনবরত। তার বউটা কেন কলেজে আসছে না এখনো? 9:30 বাজতে চললো ইতিমধ্যে। বেশ কিছুটা সময় অতিবাহিত হলো আরও হঠাৎ করেই বলল, স্যার ওই আপনার বউ আসছে। তুর্য নড়ে চড়ে দাঁড়ালো। বউ, তার বউ ভাবতেই প্রশান্তিতে ভরে গেল ছেলেটার মন প্রাণ। কত প্রতীক্ষা, এত ছটপটানোর পর সে দেখা পেয়েছে বউয়ের। এই মেয়েটাকে আগে যতবার দেখেছে কখনো এমন লাগেনি, অথচ যখন থেকে শুনেছে এই মেয়েটাই তার বউ,
তখন থেকে অজানা এক প্রশান্তিময় অনুভূতির আষ্টে পৃষ্ঠে ধরেছে তুর্যকে। পৃথা রাস্তায় তুর্যকে দেখেও না দেখার ভান ধরল। ছেলেটার উপেক্ষা করে পা বাড়ালো গেটের দিকে। আরুষ তাড়াহুড়ো করলো, হৈ হৈ করে বলল, স্যার আপনার বউ চলে যাচ্ছে তো। তুর্য হুঁশ ফিরল। বউ চলে যাচ্ছে দেখে হন্তদন্ত হয়ে উঠল ছেলেটা। তাড়াহুড়ো করে ডাকলো, থামলো তুর্য। অর্ধেকটা ডেকে বাকিটা গিলে ফেললো। নিজেকে সামলে নিয়ে আবার ডাক দিল, পৃথা। পৃথা থমকে দাঁড়ালো, ভ্রু কুচকে তাকালো পিছন ফিরে। তাকে ডাক প্রদানকারী ব্যক্তিকে দেখে ভ্রুধয় কুচকে এলো আরো। এই লোক আবার তাকে ডাকছে কেন? আবার কোন ঝামেলা পাকানোর ইচ্ছা আছে এর? মনে মনে সন্দেহ জন্ম নিল পৃথার। আশেপাশে একবার নজর বুলিয়ে সে বলল, জি, আমাকে ডাকছেন? সূর্য এগিয়ে গিয়ে দাঁড়ালো পৃথার নিকটে। মেয়েটার মুখোমুখি হয়ে বলল, হ্যাঁ, তোমাকে রাখছে। পৃথা কপাল টান টান করে তাকালো তুর্যর পানে। শক্ত কণ্ঠে বলল, কি খবর? থাপ্পড় কি আরেকটা মারা বাকি আছে নাকি আপনার? তুর্য বইয়ের শক্ত কথা নিকট কিছুটা দমে গেল। এই বোধহয় প্রথমবারের মতন সে দমে গেল। নয়তো তার কথার সাথে পেরে উঠবে এমন কেউ আছে? তুর্য আশেপাশে তাকালো। কি বলবে না বলবে ভেবে পেল না, মস্তিষ্ক হাতড়ে আমতা আমতা করে হুট করেই বলে ফেললো, আসলে কি বলতে চাইছিলাম কি, তোমার গালটা ভীষণ নরম। পৃথার চোখ জোড়া বড় বড় হয়ে গেল। কটমট করে সে বলল, অসভ্য অভদ্র পুরুষ মানুষ। তুর্য ঢোক গিলল। সে উত্তেজনায় ভুল করে ফেলেছে বেশ ভালো বুঝতে পারছে, তবু নিজের ভুলটা প্রকাশ করতে চাইল না পৃথার সম্মুখে। একটু কেশে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। অতঃপর বলল, তুমি যদি কাল আমার পাঞ্জাবিটা না ছেড়তে, আমি তোমাকে থাপ্পড় দিতাম না। তেতে গেল পৃথা। কত সুন্দর ছেলেটার সব দোষ তার ঘাড়ে দিয়ে দিল। প্রথমে তার নতুন শাড়িটা ছিঁড়েছিল বলেই না সে লোকটার পাঞ্জাবি ছিঁড়েছিল, অথচ এখন সে কি সুন্দর অবলীলায় বলে দিল, তুমি পাঞ্জাবি না ছিলে আমি থাপ্পড় দিতাম না, ব্যাটা ব্রিটিশ। পৃথা দাঁতের দাঁত চাপলো, কটমট করে বলল, ছিঁড়েছি, বেশ করেছি। আপনি আমার শাড়ি ছিঁড়েছেন, আমিও আপনার পাঞ্জাবি ছিঁড়েছি। আর থাপ্পড়টা ওটাও আমি ফেরত দিয়ে দিতাম, সাথে সাথেই দিতাম, যদি আপনি আমার বড় না হতেন। তুর্য হতবাক হলো। কি বলল তার বউ তাকে? সে যদি বড় না হতো তাহলে তার বউ তাকে থাপ্পড় দিত? এই প্রথমবার মনে মনে নিজের বড় হওয়ার জন্য বেজায় খুশি হলো ছেলেটা। ভাগ্যিস আসছে বয়সে বড়, নয়তো নির্ঘাত বইয়ের হাতে মার খেতে হতো। এই বড় হওয়া ব্যাপারটা তাকে বাঁচিয়ে দিল এবারের মতন। তবে পরক্ষণে মুখ বাঁকালো তুর্য, তাচ্ছিল্য করে বলল, সারাক্ষণ আমার মতো একটা দামড়া ছেলের সাথে ঝগড়া করার সময় তোমার বড় ছোট জ্ঞানে আসে না। তাও যাক, থাপ্পড়ের সময় অন্তত তোমার বড় ছোট জ্ঞানে এসেছে। এই বিষয়ে আমি কৃতজ্ঞ তোমার নিকট। পৃথা রেগে গেল। তুর্য যে নিজের কথা দ্বারা অতি সূক্ষ্মভাবে তাকে অপমান করেছে সে বেশ বুঝলো মেয়েটা। ওইদিকে ক্লাসে ঘন্টাও পড়লো বলে তাই তার অতিরিক্ত ঝগড়া বিবাদে নিজেকে জড়ালো না পৃথা। শুধুমাত্র ক্রোধিত কণ্ঠে বলল, আমার থেকে দূরে থাকবেন। পরবর্তীতে আপনাকে যেন আমি আর আমার চোখের সম্মুখে না দেখি, ব্রিটিশ পুরুষ। নিজের যতটুকু বলার প্রয়োজন ছিল বলেই কলেজের ভিতরের দিকে প্রস্থান করলো মেয়েটা। তুর্যকে আর কিছু বলার সুযোগ দিল না। পৃথা চলে যেতে আরুষ এগিয়ে এসে দাঁড়ালো তুর্যের পাশে। ভাবুক ভঙ্গিতে বলল, আপনার বউটা মনে হয় এত সহজে মানবে না স্যার। তুর্যের দৃষ্টি তীক্ষ্ণ হলো। সে পৃথা চলে যাওয়ার পানেই দৃষ্টি অব্যাহত রেখেই বলল, আমি কি বউকে মানাতে এখন তার কলেজের অধ্যাপক হিসেবে চাকরি নেব আরুষ? ওই নাটক, সিনেমা, উপন্যাসে যেমন হয় তেমন ভাবে? আরুষ কোনো চিন্তা ভাবনা করলো না, ফট করেই উত্তর দিল, শিক্ষক পিতার সমতুল্য স্যার। তুর্য ঘাড় বাঁকিয়ে তাকালো আরুষের পানে, কটমট করে বলল, চুপ থাক, মির্জাফরের বংশধর। দিলি তোমার মুখটা ভেঙে। কত সুন্দর ভেবেছিলাম একজন অধ্যাপক হিসেবে কলেজে চাকরি নিয়ে প্রতিদিন অল্প অল্প খুদ করে দিয়ে মুরগির বাচ্চার মতো বউটাকে পটিয়ে নেব। তারও হতে দিল না বেয়াদব। সকাল গড়িয়ে বিকেলের দেখা মিলল। পৃথা ক্লাস শেষ করে পার্কের দিকে গেল একটু। বাড়ি গেলে আর কেউ বাড়ি থেকে বের হতে দিবে না, অথচ মনটাও ভালো লাগছে না খুব একটা। চোখের সম্মুখে বারবার তুর্যের মারা গতকালের ওই থাপ্পড়ের দৃশ্যটা ভেসে উঠছে। সে ছোটবেলা থেকেই চঞ্চল প্রকৃতির। দুষ্টুমির জন্য বাবা, মা কিংবা ভাইদের নিকট বকা খেয়েছে অনেক, কিন্তু কেউ কখনো মারেনি তাকে। অথচ এই পুরুষ কোথা থেকে এসে দুম করে মেরে দিল, তাও কতগুলো মানুষের সামনে। কতটা লজ্জায় পড়তে হয়েছিল গতকাল পৃথাকে। তবুও তো পৃথা দমে যায়নি, কলেজে যাওয়া বন্ধ করেনি। পৃথা হাঁটতে শেখেনি, আর না কাল ওই থাপ্পড়টার তার কোনো দোষ ছিল। তাই তো সকাল সকালই কলেজে ছুটে গিয়েছিল, কিন্তু লজ্জা, মন খারাপ
তার তো ঠিকই আষ্টেপৃষ্টে ঘিরে রেখেছে পৃথাকে। কি হলো? কেন হলো? কোন দোষে পৃথাকে লজ্জায় পড়তে হলো সবার সম্মুখে? তুর্য নামক ছেলেটার চেহারা মনে আসতেই পৃথার ছোট্ট দেহটা যেন ক্রোধে কেঁপে ওঠে। ইচ্ছে করে 2-4টা চড় থাপ্পড় মেরে ছেলেটার ফর্সা গাল লাল করে দিতে, কিন্তু বড় বলে আবার চক্ষু লজ্জায় তা পারে না। ছেলেটা ভীষণ বাজে, নির্দয় হলে সে তো না। পার্কের বেঞ্চে বসে আকাশ পাতাল ভাবছিল পৃথা। মেয়েটার ভাবনার মধ্যে তার পাশে এসে বসলো কেউ একজন। পৃথা ঘাড় ঘুরিয়ে তাকালো সেদিকে, দেখলো তুর্যকে। মুহূর্তেই মেজাজ বিগড়ে গেল। ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনি এখানে আর আমার পাশে কেন বসেছেন? তুর্য ততটা পাত্তা দিল না পৃথার কথায়। নির্বিকার ভঙ্গিতে বলল, যাকে পেয়েছি বসেছে। এখানে কি তোমার নাম লেখা আছে নাকি? পৃথার কেন যেন কথা বাড়াতে ইচ্ছা হলো না। এর সাথে এখন কথা বাড়ানো মানেই ঝগড়া, আর এই মুহূর্তে ঝগড়া করার মতন ইচ্ছা বা মানসিকতা কোনোটাই নেই মেয়েটার। তপ্ত নিঃশ্বাস ফেলল পৃথা। কলেজের ব্যাগটা কাঁধে নিয়ে উঠে দাঁড়ালো সে। ধূপ থাপ পা ফেলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তুর্য পিছনে ডাকলো, গলা উঁচিয়ে বলল, পৃথা। পৃথা দাঁড়ালো না, বরং হাঁটতে হাঁটতে পিছন ফিরে অগ্নি দৃষ্টিতে তাকালো তুর্যের পানে। মুখে কিছু না বলে চোখ দিয়ে শাসিয়ে গেল সূক্ষ্মভাবে। তুর্য আর ডাকলো না মেয়েটাকে। অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল পৃথার যাওয়ার পানে। আরুষ পাশেই ছিল। পৃথাকে চলে যেতে দেখে সে বলল, স্যার আপনার বউ চলে যাচ্ছে। তুর্য ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল। হতাশ কণ্ঠে বলল, আমার মুরগির বাচ্চার মতো বউটা, আমার বাচ্চা ওরা মুরগির মতো কেমনে হলো? দেখলেই ফোঁস করে ওঠে, মনে হয় ঠোকর মেরে শেষ করে দিবে আমাকে। হোটেল ছেড়েছে তুর্য। আর কতদিন হোটেলে থাকা যায়? তাছাড়া এ তো কোনো দর্শনীয় স্থানের হোটেল না যে জানলাটা খুললে মন প্রাণ জুড়িয়ে যাবে, স্নিগ্ধ শীতল বাতাস এসে অবসিত করবে তাকে। এটা শহরের বুকে রাত কাটানোর জন্য হোটেল, যেখানে জানলা খুললে গরম বায়ু, অযাচিত কোলাহল, যানবাহনের প্যাপ ও ধ্বনির উৎপাত পাওয়া যায়। যদিও উচ্চমানের পরিপাটি এক সুন্দর হোটেল ছিল তুর্য, তবুও দিনের পর দিন এখানে থাকতে আর ভালো লাগছে না তার। তাছাড়া এখন যেহেতু রাজশাহীর বুকে বইয়ের দেখা পেয়েছে, তখন এখানে থাকতে হবে বেশ অনেকটা দিনের জন্য। আর তো উপায় নেই। প্রথম দিকে বইয়ের দেখা পেয়েও তাকে না চিনে যে ভুলগুলো করেছে তার সংশোধন করতে হবে। এখন বউকে মানাতে হবে, তাকে নিজের প্রেমে ফেলতে হবে, তার প্রণয় উপলব্ধি করাতে হবে। সব মিলিয়ে অনেকটা সময়ের প্রয়োজন তুর্যের। তার তো রাজশাহীতে বাসা ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ছেলেটা। ঢাকায় নিজেদের ব্যবসার কাজের চাপ বাপ চাচাদের উপর চাপিয়ে দিয়েছে কিছুদিনের জন্য। তারপরও এখানে এসে যতটা তদারকি করা সম্ভব সে করবে। আর মাঝে মাঝে খুব প্রয়োজন হলে স্বল্প সময়ের জন্য ঢাকা যাবে। রাজশাহীতে ইতিমধ্যেই বাসা ভাড়া নিয়ে ফেলেছে তুর্য। পৃথাদের বাড়ির কাছাকাছি রেখেছে বাসাটা, তবে 2-3টে ঘরের পর। পাছে যদি রাজাকার শ্বশুরটা কোনোভাবে দেখে নেয় তাকে, তখন দেখা যাবে দলবল নিয়ে তাকে এই বাসা থেকে উচ্ছেদ করতে চলে এসেছে। তুর্য এই মুহূর্তে কোনো ঝামেলা চাইছে না শ্বশুর বাড়ির সাথে, তো একদমই নয়। তাই একটু দূরেই বাসাটা রেখেছে সে। আজ সন্ধ্যার দিকেই তুর্য উঠেছে সেই বাসায়। যদিও ব্যাচেলার মানুষ থাকবে, তত কিছু গুছানোর নেই। যতটুকু প্রয়োজন ফার্নিচার কিনেছিল, তাও ওই ফার্নিচার দিতে যে ছেলেপুলে এসেছিল তারাই গুছিয়ে দিয়ে গেছে। আর বাদবাকি গোছানোর জন্য তো আরও আছেই। তুর্য আর ওই গুজগাছের দিকে মনোযোগ না দিয়ে বিশাল আকারের 3টা প্যাকেট নিয়ে বসলো মেঝেতে। আরুষ কপাল কুঁচকালো। পুরো ফ্ল্যাটের জন্য তেমন আসবাবপত্র কিনল না তুর্য, অথচ বেশ হম্বিতম্বি করে জনমল তারা এই বড় বড় প্যাকেটগুলো আনলো। কি আছে প্যাকেটগুলোর মধ্যে? আরুষের হৃদয়ের সন্দেহ জাগলো। সন্ধিহান কণ্ঠে সে শুধালো, এর ভেতরে কি আছে স্যার? তুর্য আরুষের কথা শুনেও যেন শুনলো না। কোনো উত্তর না দিয়ে সে বেশ গুরুতর সহকারে খুলল প্রথম বড় প্যাকেটটা। সাথে সাথে প্যাকেটের ভিতর থেকে বেরিয়ে এলো এক নারী চিত্র। আরও সে ভ্রু কুচকে এলো। এ কার ছবি? তাছাড়া ছবিটা দেখেও তো বেশ পুরনো দিনের কোনো নারী চরিত্র মনে হচ্ছে। চিত্রকর্মের আদলও বেশ পুরনো, আজকালকার যুগের ন্যায় রঙিন এবং খুব নিখুঁত নয়। আগের দিনে চিত্রশিল্পীদের জ্যামিতিক প্যাটার্নের ন্যায় আঁকা এই চিত্রকর্ম। আরুষ ভিতরে ভিতরে কৌতূহল অনুভব করলো। কৌতূহলী কণ্ঠে জিজ্ঞাসা করলো, এই কার ছবি স্যার? তুর্য 2 হাত দ্বারা চিত্রকর্মটা দেয়ালে লাগাতে লাগাতে জবাব দিল, আমার মায়ের বংশের পূর্ব নারী খসের বেগমের চিত্র এটা। আরুষ হতাশ হলো। নিজের ওপর নিজেই বেশ বিরক্ত হলো। এটা জানা কথা ছিল যে তুর্য কোনো গুরুত্বপূর্ণ উত্তর দিবে না, কিন্তু তুর্যের চরিত্র সম্পর্কে জানার পর একথা তার মাথায় কেন এলো না? ধুর, আর কিছুই সে জিজ্ঞাসা করবে না তুর্যকে। পাগল লোকের সব পাগলামি কথাবার্তা।
আরুষের ভাবনার মধ্যেই 3য় নম্বর প্যাকেটটা খুললো তুর্য। তার ভিতর থেকে বেরিয়ে এলো এক পুরুষের ছবি। তবে এই ছবিটা আগেরগুলোর মতন পুরনো নয়, যদিও এটা কোনো অংশেই চিত্রকর্ম বলে মনে হচ্ছে না, এটা ক্যামেরাবন্দি কোনো ছবি মনে হচ্ছে। আরুষ জিজ্ঞাসা করবে না ভেবেও কৌতূহলী হয়ে পড়লো। কোনো কিছু না ভেবেই জিজ্ঞাসা করে ফেললো, এটা কার ছবি স্যার? তুর্য দেয়ালে ছবিটা লাগালো, ছবির পানে দৃষ্টি রেখেই বলল, হবে কোন এক রাজাকারের। আমার রাজাকার শ্বশুরটার ছবি সংগ্রহ করতে পারেনি, তাই আপাতত অন্য একজন রাজাকারের ছবিটা টানিয়ে দিয়েছে। তবে শ্বশুরের ছবি সংগ্রহ করতে পারলে এই ব্যাটার স্থানে শ্বশুরের ছবিটা লাগিয়ে দেবো নিশ্চিত। আরুষ ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল। সে জানতো এমন কিছুই তুর্যর মুখ থেকে বের হবে, তারপরেও কেন জিজ্ঞাসা করে নিজের কান নষ্ট করলো কে জানে। আরুষ মাঝে মাঝে ভেবে পায় না সৃষ্টিকর্তা এই তুর্য নামক প্রাণীকে কী দ্বারা সৃষ্টি করেছে। এর আগা গোড়া সবটাই অদ্ভুত কথাবার্তা এবং কার্যকর্ম দ্বারা ভরপুর। তুর্য ছবিগুলো দেয়ালে টানিয়ে হুট করেই টান হয়ে শুয়ে পড়ল ফ্লোরে। বেশ কিছুক্ষণ শুয়ে থেকে হঠাৎ করে আবার উঠে বসলো। আরুষের পানে তাকিয়ে বেশ ভাবুক ভঙ্গিতে বলল, আমার নতুন ঘর, নতুন সংসার, বউকে এনে তো অন্তত একবার দেখানো প্রয়োজন, তাই না আরুষ? আরুষ সাথে সাথে তাল মিলল তুর্যর কথায়। তাহলে তোর ম্যামকে নিয়ে আয় তাড়াতাড়ি। আরুষ ফরকালো, আমতা করে বলল, আমি কিভাবে আনবো? তুর্য চোখ ছোট ছোট করে তাকালো আরুষের পানে, থমথমে কণ্ঠে বলল, তা আমি কি জানি? তুই যখন বললি আনার প্রয়োজন তখন নিয়ে আসবি, কিভাবে আনবি তা তুই জানিস। তবে আগামীকাল সকালের মধ্যে আমার বউকে আমি আমার বাসায় চাই, নয়তো তোকে আমি ঠুস করে গুরু করে ঠাস করে উপরে পাঠিয়ে দেবো। কথাটা বলেই তুর্য উঠে দাঁড়ালো। আরুষকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ধূপ থাপ পা ফেলে নিজের কক্ষের উদ্দেশ্যে প্রস্থান ঘটালো। আরুষ বেচারা আবেগে ফ্লোরে বসে পড়লো ঠাস করে। কি বিপদে পড়লো সে! কে বলেছিল তার তুর্যের হ্যাঁতে হ্যাঁ মেলাতে? আজ তুর্যের কথায় যদি সে তাল না মেলাতো তবে এত বড় একটা বিপদ তো পড়তে হতো না। এখন সে কিভাবে পৃথাকে নিজেদের বাড়িতে আনবে? ভয়ঙ্কর স্বামীর দরজাল বউকে কিভাবে বাগে আনবে? এমনি মেয়ের যা তেজ! সুদীর্ঘ এক রাতের সমাপ্তি ঘটিয়ে সকালের দেখা মিলেছে। সূর্যের ফুটফুটে আলোয় ভরে উঠেছে চারপাশ। আরুষের কাল রাতে ঘুম হয়নি একটুও। গতকাল সারা রাত শুধু এই চিন্তায় কেটেছে যে পৃথাকে এই বাসায় কিভাবে আনবে। আর যদি না আনতে পারে তাহলে তুর্য যদি সত্যি তাকে ঠুস করে গুলি করে ঠাস করে উপরে তুলে দেয় তখন কি হবে? তুর্য নামক ওই প্রাণীর না আছে মুখের উপর কোনো বিশ্বাস আর না আছে হাতের উপর কোনো বিশ্বাস। চিন্তায় আরুষের প্রাণ অষ্টগত প্রায়। তাই তো সে সকালই নেমে দাঁড়িয়েছে বাসার সম্মুখে রাস্তার কাছে। এই পথ দিয়ে পৃথা কলেজে যাবে। যদিও সে জানে পৃথার কলেজে যেতে এখনো অনেক দেরি, কিন্তু যাবে তো। আরুষ কোনো ঝুঁকি নিতে চাইছে না। সে যে সময়ে কেটে দাঁড়াবে তার আগে যদি পৃথা চলে যায় তখন কি হবে? তাই তাড়াহুড়ো করে ঘরের পোশাক অর্থাৎ 3/4 প্যান্ট এবং টি-শার্ট জড়িয়ে উসখুস চুলে হাজির হয়ে গেছে গেটের সম্মুখে। বারবার পৃথার বাসার দিকে উকি ঝুঁকে দিচ্ছে, আবার একটু পর চিন্তিত ভঙ্গিতে পায়চারি করছে। আরুষকে এইভাবে পাগলের ন্যায় পায়চারি করতে দেখে তার দিকে এগিয়ে এলো ওই বাড়িরই দারোয়ান। অর্ধবয়স্ক দারোয়ান 2 চোয়ালের সাহায্যে পান চিবোতে আরুষকে উদ্দেশ্য করে প্রশ্ন করলো, আপনি কেডা? আরুষ আমতা করে জবাব দিল, জি, নতুন এসেছে। ও, এইটুকু বলেই দারোয়ান বলল না কিছুই। যেভাবে এসেছিল সেইভাবেই প্রস্থান করলো। আরুষ আরও কিছুক্ষণ অতিবাহিত করলো পৃথার অপেক্ষায়। অবশেষে তার অপেক্ষার অবসান ঘটেছে। ওই তো আসছে মেয়েটা। সাদা কলেজ ড্রেসে নিজেকে আবৃত করে মাথায় হিজাব পেঁচিয়ে। আরও সময় ব্যয় করলো না একটু। ব্যস্ত পায়ে ছুটে গিয়ে দাঁড়ালো পৃথার সম্মুখে। হাসি মুখে বলল, আসসালামু আলাইকুম ম্যাম। হঠাৎ রাস্তার মাঝে কেউ পথ আটকাতে বিরক্ত হলো পৃথা। কপাল কুঁচকে সে তাকালো সম্মুখ পানে। আরুষকে দেখে চোখ ছোট করে বলল, আপনি ওই ব্রিটিশ লোকটার চেলা না? আরুষ ভেবাচাকা খেয়ে গেল, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিল। যেমন স্বামী তার তো তেমনই বউই হবে। এটা মোটেই বিস্ময়কর কিছু নয়। তাছাড়া পৃথা ভুল কিছু তো আর বলেনি। তুর্য তো সত্যিই ব্রিটিশদের অন্তর্ভুক্ত। রন্ধে তার ব্রিটিশগিরি। এত বছর পড়াশোনা এবং ব্যবসার সুবাদেও ইংল্যান্ডেই ছিল তুর্য। তপ্ত নিঃশ্বাস ফেলল আরুষ। এখন আর নিজের কাজ ব্যতীত অন্য সব চিন্তা ভাবনার সময় নেই। ফ্ল্যাট থেকে যখন বেরিয়েছিল তখন দেখে এসেছিল তুর্য ঘুমাচ্ছে। ছেলেটার ঘুম ভাঙার আগেই পৃথাকে নিয়ে তাকে ফ্ল্যাটে যেতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে এই দজ্জাল মেয়েটা কি তার কথায় যেতে রাজি হবে? তুর্যের কথা শুনলেই তো সম্ভবত মুখের উপর নাকচ করে দিবে।
আরুষ তবুও আশা ত্যাগ করলো না, কিছুটা ইতস্তত করে বলল, আপনি একটু আমাদের বাসায় আসবেন ম্যাম? আরুষের হঠাৎ এমন কথার কপালে ভাঁজ পড়ল পৃথার। তার এখনো অপরিচিত একে অপরের নিকট, শুধুমাত্র এই মাঝে মধ্যে কিছু দুর্ঘটনার ঝগড়া তাদের সাক্ষাৎ। তাছাড়া ওই ব্রিটিশ লোকটা যে খুব একটা ভালো তা নয়, তার উপর তাকেও সে সহ্য করতে পারে না। যদি সহ্য করতেই পারতো তবে কি আর সেদিন ওভাবে সকলের সম্মুখে থাপ্পড় দিতে পারত? সেদিনের কথা স্মরণ আসতেই মেজাজ বিগড়ল পৃথার। হৃদয়ে জমে থাকা ক্রোধ ডালপালা মেলে দিল। ঝাঁঝালো কণ্ঠে মেয়েটা বলল, ওই ব্রিটিশ লোকটার বাসায় আর আমি কখনো যাব না। আরুষ যেন আগেই থেকেই জানতো পৃথা এমন কিছুই বলবে। সে নিজের গলার স্বর একটু নরম করলো, অনুরোধের স্বরে বলল, প্লিজ চলুন না ম্যাম। কেন, আপনার স্যারের আমাকে আরেকটা থাপ্পড় মারার বাকি আছে নাকি? না মানে। আরুষকে আর বলতে দিল না পৃথা, তার কথার মাঝেই বলল, পাগলা কুকুরে কামড়িয়েছে আমাকে যে আমি নিজে যেচে ওই ব্রিটিশ লোকটার গুহায় প্রবেশ করব? আমার কলেজ আছে, যাচ্ছি আমি। কথাটা বলে পৃথার সম্মুখ পানে পা বাড়ানো আরুষ তাড়াহুড়ো শুরু করলো। একটা বার যদি পৃথা এখান থেকে চলে যায়, তারও নির্ঘাত উপরে চলে যাওয়ার টিকিটটা নিশ্চিত হয়ে যাবে। আরুষ হন্তদন্ত হয়ে পিছু নিল পৃথার। আর কোনো উপায় না পেয়ে চট করে বলল, আসলে আমার স্যার খুব অসুস্থ, তো তাই আপনাকে একটু আসতে বলছিলাম আমাদের বাসায়, এছাড়া আর কিছু নয়। তুর্যের অসুস্থতার খবর শুনে পৃথা থমকে দাঁড়ালো। যতই শত্রুতা হোক, একটা লোক অসুস্থ এ কথা শুনে নিশ্চয়ই চলে যাওয়ার কোনো বিবেকবান মানুষের কর্ম নয়। পৃথাকে দাঁড়াতে দেখে একটু সাহস পেল আরুষ। জিহ্বা দিয়ে ওষ্ঠ ভিজিয়ে কিছুটা করুণ কণ্ঠে বলল, আসলে আমরা এই রাজশাহী শহরে নতুন, কাউকে চিনি না তেমন, কোনো আত্মীয় স্বজনও নেই আমাদের এখানে। যতই ঝগড়া বিবাদ যাই হোক না কেন, আমরা অল্প স্বল্প চিনলেও এখানে আপনাকেই চিনি শুধুমাত্র। তাই আর কি বলছিলাম, আপনি যদি একটু আমার সাথে আসতেন ভালো হতো। স্যার হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন, বাসায় শুধুমাত্র আমি আর সেই ছিলাম। একা পুরুষ মানুষ কি থেকে কি করব বুঝতে পারছিলাম না, তো তাই। কথাটা বলে একটু থামলো ছেলেটা, মলিন কণ্ঠে বলল, যাক, আপনি যদি আর না আসতে চান তাহলে তো আর কিছু করার নেই। এমনিও স্যার আপনার সাথে খুব একটা ভালো ব্যবহার করেনি, দেখি আর কাউকে পাই কিনা। আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। পৃথার খারাপ লাগলো আরুষের কথা শুনে। সে পূর্ণ দৃষ্টিতে তাকালো ছেলেটার পানে। তার পা থেকে মাথা পর্যন্ত অবলম্বন করে মনে হলো ছেলেটা সত্যিই বলছে। হয়তো তার স্যার অসুস্থ। পোশাক আশাক চোখে মুখে বেশ চিন্তিত মনে হচ্ছে আরুষকে। তবে কি ওই ব্রিটিশ লোকটা একটু বেশি অসুস্থ? পৃথা আর না করতে পারলো না। যতই হোক লোকটা অসুস্থ। তুর্য হয়তো খারাপ লোক ব্রিটিশ, কিন্তু সে তো তা নয়। একজন মানুষ অসুস্থ আর সাহায্য করার মতন কেউ নেই শুনেই হাত পা গুটিয়ে এভাবে বসে থাকবে সে? পৃথা রাজি হলো না আরুষের সাথে যেতে। ঝামেলাহীনভাবে বলল, চলুন দেখি কি হয়েছে আপনার স্যারের। আরুষ খুশি হলো ভীষণ। যাক, অবশেষে বুদ্ধি কাজে লেগেছে, পৃথা রাজি হয়েছে। এর মানে এই যাত্রায় তার জীবনটা বেঁচে গেল। আরুষ উৎফুল্ল হয়ে পৃথাকে সাথে নিয়ে ফ্ল্যাটে ঢুকলো। এদিক ওদিক দৃষ্টি ঘুরিয়ে চোখে পড়লো তুর্যের কক্ষের দরজা খোলা। আরুষও ভাবলো স্যারকে একটা সারপ্রাইজ দেওয়া যাক। নিশ্চয়ই হঠাৎ করে বউকে দেখে চমকে যাবে সে, এবং তার উপর খুশিও হবে। তাই আরুষ আর ইতি উতি না করে পৃথাকে নিয়ে সোজা তুর্যের কক্ষেই এলো। কিন্তু এ কি, তুর্য কোথায়? বিছানা তো খালি। পৃথা আর আরুষ দুজনের আশেপাশে খুঁজতে শুরু করলো তুর্যকে। ওয়াশরুম থেকে মৃদু পানির শব্দ কর্ণে আঘাত হানলো তাদের। দুজনে নিশ্চিত হলো তুর্য ওয়াশরুমে। এই পর্যন্ত সব ঠিকঠাকই ছিল, কিন্তু বিপদ তো বাঁধলো এরপরে। ওয়াশরুমে বসে বেশ উচ্চস্বরে গান ধরলো তুর্য। নিজের বেসুরো কণ্ঠে গাইতে শুরু করলো, জীবনে শান্তি নাই রে, মনে শান্তি নাই। শান্তির বাপ তার মায়ের বিয়েতে পালিয়েছে, আর আমার ঘরে রাখি গেছে খসড়ে বেগম। আমি জোয়ান একটা হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চার সাথে আমায় বাবাই দিছে বিয়া। আমি জোয়ান একটা হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চার সাথে আমায় বাবাই দিছে বিয়া। গানটা গাইতে গাইতে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো তুর্য। আশেপাশে তার কোনো খেয়ালই নেই। কোমর অবধি শুভ্র রঙা একখানা তোয়াল দ্বারা আবৃত করে নিজ কণ্ঠের গানের তালে তালে সে কোমর দুলিয়ে যাচ্ছে। নগ্নপক্ষে মুক্ত দানার মতন পানিতে বিন্দু বিন্দু পানি নিয়ে বিছানার নিকটে গিয়ে দাঁড়ালো সে। শার্ট প্যান্ট সব বিছানার উপরে রাখা। তুর্যগণ গাইতে গাইতে বিছানার উপর থেকে একখানা শার্ট হাতে নিয়ে পাশে ফিরে তাকাতেই চমকে উঠল।
তার মুরগির বাচ্চার মতন বউটা তার পানেই তাকিয়ে আছে গোল গোল চোখে। তুর্য ভ্রু কুচকালো, ওষ্ঠ বাঁকিয়ে বলল, কি গো মুরগির বাচ্চা, আগে তো রাতে রাতে স্বপ্নে এসে আমার ইজ্জত লুট করতে, এখন দেখছি দিনে দুপুরে আমার ইজ্জত লুটের উদ্দেশ্যে চলে এসেছ। আরুষ শুনল তুর্যের কথা। বেচারা বেশ বুঝলো তার স্যার পৃথাকে কল্পনা হিসাবে নিচ্ছে। তাকে এখন তুর্যের ভুলটা ভাঙতে হবে, নয়তো পরে তার উপরেই আবার চোটপাট চালাবে। রুক্ষ কণ্ঠে বলবে, বেটা মির্জাফরের বংশধর, তুই আগে কেন বললি না ওটা কল্পনা নয় সত্যি? এখন তোর ম্যাডাম যে আমার সব দেখে নিয়েছে, এর দায়ভার কে নেবে? আরুষ একটু এগিয়ে গেল তুর্যের পানে, গলার স্বর একটু বাড়িয়ে বলল, স্যার, ম্যাম আপনার কল্পনাতে আসেনি, সত্যি এসেছে। আরুষের কথায় ধ্যান ভাঙল তুর্যের, ধরপড়ি উঠল সে। এর মানে পৃথা তার কল্পনা নয়, সত্যিই মেয়েটা এখানে এসেছে, আর এই অবস্থায় তার সামনে দাঁড়িয়ে আছে। সাথে সাথে চেঁচিয়ে উঠল তুর্য, চটজলদি বলল, আমার মুরগির বাচ্চা এখানে কেন? পরক্ষণে আবার ছেলেটা দু হাতে নিজের কোমরে জড়ানো তোয়ালেটা আঁকড়ে ধরল, হড়বড় করে বলল, ভাগ্যিস কোমরে তোয়ালাটা ছিল, নয়তো আমার মানের যে ততক্ষণে লজ্জায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতো। পৃথা হতবাক হলো, সব বলছে এই পুরুষ, মাথা টাথা কি সব গেছে নাকি? পৃথা অবাক কণ্ঠেই বলল, মান ইজ্জত গলায় দড়ি দিতে পারে? সূর্য কপাল টান টান করে তাকালো পৃথার পানে, অতঃপর বলল, কেন, ওদের তোমার নির্লজ্জ মনে হয়? পৃথা আহম্মক বনে গেল, কি বলছে এই পুরুষ? মান ইজ্জত আবার মানুষ হলো কবে? মান ইজ্জত মানুষ তো দূরে থাক, ধরা ছোঁয়ার কোনো বস্তু নয়। ছোটবেলা থেকে সে মান ইজ্জত শুধুমাত্র এই মুখে মুখেই শুনে এসেছে, কখনো এদের চোখের দেখার সৌভাগ্য পর্যন্ত হয়নি। আর এই পুরুষ কিনা বলছে মান ইজ্জত মানুষ। পৃথা বোকা বোকা কণ্ঠে বলল, মান ইজ্জত মানুষ হলো কবে থেকে? তুর্য নির্বিকার ভাবলেশীন ভাবে বলল, মানুষ এখনো হয়নি তো, হবে ভবিষ্যতে। ভাবছি বউর সাথে পরিবার পরিকল্পনায় বসবো খুব শীঘ্রই। মুরগির বাচ্চা আর হাঁসের বাচ্চা মিলে গোটা 25 টিয়া পাখির বাচ্চার মতো ছাউপনার জন্ম দেব। তারপর সেই ছাউপনার মধ্যে বেছে বেছে দুটোর নাম দেব মান এবং ইচ্ছা। পৃথা ভরকে গেল, ভরকানো কণ্ঠে বলল, মুরগির বাচ্চা আর হাঁসের বাচ্চা মিলে টিয়া পাখির বাচ্চা কিভাবে হবে? তুর্য বিরক্ত হলো ভীষণ। তার মতন এত বিচক্ষণ একজন মানুষের বউ কিনা এত বোকা, তার এইটুকু কথার মানে বুঝতে পারছে না। নিশ্চয়ই রাজাকার শ্বশুর আলবদর ও আলমাস সালাদের মধ্যে থেকে বউটার মস্তিষ্ক এইভাবে ফুলে উঠেছে। তুর্যের এখন ভীষণ খারাপ লাগছে। কেন সেদিন বাচ্চা বউটাকে বিয়ের আসরে ফেলে ইংল্যান্ডে পাড়ি জমিয়েছিল? সেদিন যদি সে বিদেশে না গিয়ে বউকে আপন করে নিত, বাচ্চা বউটাকে নিজের কাছে রেখে কোলে পিঠে করে মানুষ করত, তাহলে নিশ্চয়ই বউটা এতটা মোটা মাথার অধিকারী হতো না। তুচ্ছ বিরক্ত ভরা কণ্ঠেই বলল, আমি বললেই করে হাঁস মুরগি আর টিয়া পাখির বাচ্চা হবে নাকি? ওগুলো তো আমি ওদের ভালোবাসি বলে, বাস্তবে তো এরা সবই মানুষের বাচ্চা। পৃথার মাথা ঘুরে উঠল, মনে হচ্ছে এক্ষুনি জ্ঞান হারাবে এই ভদ্রলোকের যুক্তি তর্ক শুনে। এই পুরুষ এসব কি উদ্ভট কথা বলছে? প্রথমে বলল মান ইজ্জত মানুষ, তারপর কি সব মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা, তাদের আবার টিয়ার বাচ্চা, সবটাই মাথার উপর দিয়ে গেল মেয়েটার। এই মুহূর্তে পৃথার নিজেকে কেমন মানসিক রোগী মনে হচ্ছে। আচ্ছা, সে নিজে মানসিক রোগী নাকি এই পুরুষ মানসিক রোগী? কোনটা? পাবনা থেকে পালিয়ে আবার রাজশাহীতে এসে ওঠেনি তো আবার? আরুষ তুর্যের এই অসুস্থতার কথাই বলেছিল হয়তো। পৃথা চোখ বড় বড় করে তাকালো আরুষের পানে। চোখ পড়লো ছেলেটা কেমন কাচমুচো ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। পৃথার ভয় হলো, এ কোন পাগল ছাগলের কাছে এসে পড়লো সে? ছোটবেলা থেকে এমনি এই পাগলের ভয় পায় পৃথা। ছোটবেলায় একবার রাস্তায় তাকে একা পেয়ে এক পাগল ধাওয়া করেছিল, সেই থেকে পাগলের ভয়। এখন তো পৃথা একাই, আর আরুষ তো এই পাগলের লোক। যদি কোনোভাবে তাকে ধরে মারে, সেদিনই তো সকলের সম্মুখে থাপ্পড় মারল। কি জোরে থাপ্পড়টা ছিল! ব্যথায় তৎক্ষণিক পৃথার মনে হয়েছিল তার দাঁত নড়ে গেছে। মেয়েটা ভয়ার্ত দৃষ্টিতে এদিক ওদিক তাকালো, অতঃপর হুট করেই দৌড়িয়ে বেরিয়ে গেল কক্ষ থেকে। পৃথাকে এইভাবে দৌড়াতে দেখে হকচাকালো তুর্য, সেও ছুটল মেয়েটার পিছু পিছু। কিন্তু দরজার নিকটে আসতেই খেয়াল এলো সে অর্ধনগ্ন, দেহের অর্ধভাগে নেই কিছুই, নিচে শুধুমাত্র একটা শুভ্র রঙা তোয়ালে জড়ানো। তুর্য নির্লজ্জ ঠিক আছে, তাই বলে এতটা নির্লজ্জ নয় যে অর্ধলগ্ন হয়ে শুধুমাত্র একটা তোয়ালে জড়িয়ে রাস্তায় রাস্তায় দৌড়াবে। তুর্য নিজ কক্ষের দরজার সম্মুখে গিয়েই থেমে গেল। আরুষকে তাড়া দিয়ে বলল, আমার বউকে তাড়াতাড়ি ধর আরুষ।
পৃথা দৌড়ে বেরিয়ে এলো তুর্যদের বিল্ডিং থেকে, তবে সে এসেই থামলো না বিল্ডিংয়ের সম্মুখে। দৌড়ে আরও কিছু দূর গিয়ে থমকে দাঁড়ালো, হাঁটুতে ভর দিয়ে জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করলো। অতঃপর আবার স্বাভাবিক গতিতেই হাঁটা শুরু করলো। কিন্তু কিছুটা দূরে যেতেই পৃথা অনুভব করলো তার নাম ধরে ডাকছে কেউ একজন পুরুষ। পুরুষালী সেই কণ্ঠস্বর। আবার ওই ব্রিটিশ পাগল আর তার ছেলেটা না তো? মেয়েটা দাঁড়ালো না, পায়ের গতি বাড়িয়ে দিল। তবে তাই বলে পিছন থেকে তার নাম ধরে ডাকাটা থামেনি, বরং আরও বেশি করে শোনা যাচ্ছে ডাকটা। পৃথা আবারও দৌড়াতে কেউ থেমে গেল। কণ্ঠস্বরটা কেমন চেনা চেনা মনে হচ্ছে। আরুষ কিংবা তুর্যের কণ্ঠের নাই মনে হচ্ছে না। পৃথা থমকে দাঁড়ালো। পিছন ফিরে তাকাতে চোখে পড়ল অতি পরিচিত একটি মুখশ্রী। এ কি? এ তো পৃথার কলেজের একজন সম্মানীয় অধ্যাপক নাহিদ স্যার। যদিও বয়সে নিতান্তই অল্প বয়স্ক, সে তবু স্যার তো তাদের পড়ায়। অথচ তার এত ডাকাডাকি সত্ত্বেও পৃথা চলে যাচ্ছিল বেয়াদবের মতন। মনে মনে অনুতপ্ত হলো মেয়েটা। ততক্ষণে তার সম্মুখে এসে দাঁড়ালো নাহিদ। হাঁপাতে হাঁপাতে বলল, কতক্ষণ ধরে ডাকছি আপনাকে, শুনছেন না? পৃথা জিহ্বা নাড়িয়ে ওষ্ঠ ভেজালো, আমতা আমতা করে বলল, দুঃখিত স্যার, আমি শুনিনি। নাহিদ আর এ বিষয়ে তেমন কথা বাড়ালো না। স্বভাব সুলভ ওষ্ঠে হাসি ফুটিয়ে বলল, আপনি এখানে? জি, আমার বাসায় এখানে স্যার। ও, আমি একটা কাজে এসেছিলাম এখানে। তা কলেজে যাচ্ছেন নাকি? পৃথা মাথা নাড়ালো, মুখে জবাব দিল। হ্যাঁ। নাহিদ আবারও হাসলো, অতঃপর বলল, আমিও যাচ্ছি, চলুন একসাথে যাই আমরা। পৃথা বারণ করতে চেয়েও পারল না। হাজার হলো শিক্ষক মানুষ, তার মুখের ওপর না কিভাবে বলবে। পৃথা সাই জানালো নাহিদের কথায়। পাশাপাশি হাঁটতে শুরু করলো দুজনে। ততক্ষণে তুর্য নিচে চলে এসেছে আরুষকে নিয়ে। বিল্ডিংয়ের সম্মুখে দাঁড়াতেই তার চোখ পড়ল অপ্রত্যাশিত দৃশ্যটি। তার বউয়ের পাশে কিনা অন্য একটা ছেলে হেঁটে যাচ্ছে, আর তার বউ কি সুন্দর অবলীলায় হেঁটে যাচ্ছে ওই অল্প বয়সী ছোকরার পাশে। তুর্যের চোখ দুটো জ্বলে উঠল, চোয়াল শক্ত হয়ে এলো মুহূর্তে। বক্ষ পিঞ্জরে জ্বলে উঠল হিংস্রতক মনোভাব। তুর্য অগ্নি দৃষ্টিতে তাকালো পৃথার পানে, ভারী কণ্ঠে বলল, এই শিয়ালের বাচ্চাটা আবার কে? খোঁজ নেই আরুষ? আরুষ তুর্যের আসার কিছুটা আগেই এখানে এসে দাঁড়িয়েছিল, তাই পৃথার সাথে থাকা ছেলেটাকে বেশ ভালোভাবেই দেখে নিয়েছিল। আরুষ পৃথা কিংবা নাহিদের হাঁটার পানে দৃষ্টি রেখেই বলল, খোঁজ নিতে হবে না স্যার, ছেলেটা ম্যামের কলেজের শিক্ষক মোহাম্মদ নাহিদ ভুইয়া। প্রথম যেদিন ম্যামকে খুঁজতে তার কলেজে গিয়েছিলাম সেদিনই দেখেছিলাম। আরুষের কথায় তুর্যের কোচ যেন বাড়ল আরও। কপালের রগগুলো ফুলে ফেপে নীলচে হয়ে ধরা দিল সাথে সাথে। থমথমে কণ্ঠে সে বলল, মহিলা কলেজে কেন অল্প বয়সী শিক্ষক থাকবে? দেশে কি মহিলা শিক্ষক কিংবা বয়স্ক শিক্ষকের অভাব পড়েছিল? আরুষ তাকালো তুর্যের ক্রোধান্বিত মুখ পানে, আমতা আমতা করে বলল, আমি আগেই বলছি স্যার, শিক্ষক পিতার সমতুল্য। তুর্য কটমট করে তাকালো আরুষের পানে, দাঁতে দাঁত চেপে বলল, চুপ থাকা হাম্মক। তোর এই ব্যাটাকে কোন দিক থেকে আমার বউয়ের বাপ মনে হচ্ছে? এই ব্যাটার সাথে কি এখন আমার শাশুড়িকে বিয়ে দেওয়া যাবে? এই ব্যাটা কি আমার শাশুড়ির মতো অর্ধপুরীর পানে দৃষ্টি দিবে? উল্টের হাবভাব দেখে মনে হচ্ছে এটা আমার শাশুড়ি মেয়ের দিকে দুষ্ট দৃষ্টি দেওয়ার জন্য প্রস্তুত। আরুষের কিছু বলার অবকাশ পেল না। তুর্য তো ভুল কিছু বলেনি। আর তাছাড়া এই নাহিদ ব্যাটার হাব ভাবও খুব একটা ভালো থাকেনি তার নিকট। কলেজের স্যাররা থাকবে ভাব নিয়ে, তাদের আচরণ হবে অন্যরকম। তা নয়, এ তো ছাত্রের পিছনে পিছনে দৌড়িয়ে ছাত্রীর সাথে ভাব বিনিময় করে। কোন কলেজের শিক্ষক ছাত্রী তার ডাকে না সাড়া দিলে পিছনে পিছনে দৌড় শুরু করে? নিশ্চয়ই এই নাহিদ শিয়ালের মনে অন্য কিছু চলছে। সময় গড়ালো। পৃথার কলেজে ছুটি হচ্ছে মাত্রই। কলেজের সম্মুখে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে তুর্য এবং আরুষ, অপেক্ষা করছে পৃথার জন্য। মেয়েটা গেট থেকে বেরিয়ে আসতেই দেখেই গাড়িতে উঠে বসলো তুর্য। পৃথা তাদের গাড়ির কাছাকাছি আসতেই একটু গলা বাড়িয়ে ছেলেটা বলল, গাড়িতে উঠে এসো পৃথা। আচমকা কারো এমন কথায় হকচাকালো মেয়েটা। তবে পরক্ষণেই পাশ ফিরে তুর্যকে দেখে ভ্রু কুঁচকে এলো, সাথে কিছুটা ভয়ও লাগলো। এই পাগলটা আবার এখানে কেন চলে এসেছে? আগে তো তাকে একদমই দেখতে পারতো না, আর এখন পিছন ছাড়ছে না। এদের উদ্দেশ্য কি? তারপর আবার গাড়িতে উঠতে বলছে। কোথায় না কোথায় নিয়ে গুম করে দেবে, বা তার সাথে কোনো খারাপ কাজও করতে পারে। কথাগুলো ভাবতে ভাবতেই আটকে উঠল পৃথার নাজুক কিশোরী হৃদয়। আজকাল কোনো মেয়েই তো নিরাপদ নয়। রোজই পত্রিকা খুললে অসংখ্য মেয়েদের সম্ভব হারানোর হাহাকার চোখে পড়ে। সেখানে এই লোক তো পৃথার অপরিচিত। পৃথার হৃদয়ে ভয়ে ডানা মেলল। দুই হাতে সে খামচে ধরল নিজের কলেজ ড্রেসের দুই পাশ।
তখনই আবার ভেসে এলো তুর্যের ভারী কণ্ঠস্বর। থমথমে কণ্ঠে সে বলল, গাড়িতে উঠে এসো। পৃথা আর দেরি করলো না একটু। তুর্যের পানে একবার তাকিয়ে আবারও দোষ শুরু সম্মুখের দিকে। তুর্যের কপালে ভাঁজ পড়ল। এমনি সকালে অন্য পুরুষের সাথে দেখে মেজাজটা চটেছিল, এখন আবার এই মেয়ে তাকে উপেক্ষা করলো। সকালেও তাকে উপেক্ষা করে দৌড়িয়ে চলে গেল, আবার এখনও, অথচ সকালে পরপুরুষের সাথে কি সুন্দর হেসে খেলে হেঁটে গেল। শরীরে রক্ত যেন টকবকিয়ে ফুটে উঠল ছেলেটার। লম্বা লম্বা পা ফেলে সে এগিয়ে গেল পৃথার পানে। দুপুরের দিকে রাস্তা ফাঁকা থাকায় অল্পতেই মেয়েটাকে ধরে ফেলল তুর্য। পৃথা তবুও তুর্যের হাত থেকে পালানোর চেষ্টা চালালো, কিন্তু ছেলেটা ছাড়লো না তাকে, বরং এক প্রকার টেনে হিঁচড়ে ছুঁড়ে ফেললো গাড়ির ভিতরের দিকে। অতবার নিজেও গাড়ির ভিতরে ঢুকে বসলো। পৃথা এক হাত শক্ত করে ধরে হারুষকে আদেশের সুরে বলল, বাইরে যা তুই। তুর্যের আদেশে আসতে দেরি, কিন্তু আরুষের বেরিয়ে যেতে দেরি হলো না। আরুষ যেন টুপ করে লাফিয়ে গাড়ির বাইরে পড়ল। সাথে সাথেই গাড়ির দরজা লক করে দিল তুর্য। পৃথার হাত ছেড়ে দিয়ে গা এলিয়ে দিল সিটের সাথে। পৃথার ভয় আরো বাড়ল। আগে তো তাও একজন সুস্থ মানুষ আরুষ তাদের সাথে ছিল, আর এখন সে একা একটা অর্ধ পাগল ব্রিটিশ পুরুষের সাথে গাড়ির ভিতরে। এই লোক যদি তাকে কিছু করে ফেলে, সে অবলে একজন মেয়ে মানুষ হয়ে কিছুই করতে পারবে না। যদি মেরে টেরে ফেলে দেয়। ভয়ে গলা শুকিয়ে এলো পৃথার। না না, এই পরিস্থিতিতে কোনোভাবেই তাকে দমে গেলে চলবে না। যে কেউ হয়ে নিজেকে নিরাপদ রাখতে হবে। এখান থেকে বেরোতে হবে অতি দ্রুত। পৃথা দুই হাত উঁচিয়ে গাড়ির জানলায় আঘাত করতে শুরু করলো। চেঁচিয়ে বলল, কেউ আছেন? দয়া করে সাহায্য করুন আমাকে, এই খারাপ লোকটা আমাকে তুলে নিয়েছে। তুর্য নিজে চোখ বন্ধ করে নিল। তাচ্ছিলের স্বরে বলল, তুমি ভয় পেলে চিৎকার করলে, অথচ তুমি জানলেই না পৃথিবীতে এই মুহূর্তে সব থেকে আমার নিকট নিরাপদ বেশি স্বামী আমি তোমার। পিতা নিজের চিৎকার চেঁচামেচিতে তুর্যের বলা নিচু কণ্ঠের একটা শব্দও তাদের কর্ণে পৌঁছালো না। ছেলেটা শেষ এক পলক তাকালো ব্যস্ত পৃথার পানে, অতঃপর চোখ বন্ধ করেই পড়ে রইল আগের মতোই। পৃথা কতক্ষণ চিৎকার চেঁচামেচি করলো, অতঃপর ক্লান্ত হয়ে নিশ্চুপ হয়ে গেল। তুর্য চোখ মেলে তাকালো পৃথার পানে, ওষ্ঠ বাঁকিয়ে বলল, দম শেষ। পৃথা কটমট করে তাকালো তুর্যের পানে, ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনি আমাকে এখানে তুলে কেন এনেছেন, বদলোক একটা? তুর্য নড়ে চড়ে উঠল। সোজা হয়ে বসে গাড়ির পিছন দিক থেকে এক বোতল পানি বের করে আনলো। পৃথার পানে বাড়িয়ে দিয়ে বলল, পানিটা খেয়ে নাও। ইস, হাঁপিয়ে গেছে একদম। পৃথা পানিটা হাতে নিল না, বরং তেতে ওঠা কণ্ঠে বলল, আমাকে নিয়ে আপনাকে এত ভাবতে হবে না, আমাকে নামিয়ে দিন এক্ষুনি। তুর্যের মেজাজটা সেই সকাল থেকেই চটে আছে। বউ তার যার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করছে। খুঁজতে খুঁজতে ছুটে এসেছে সেই সুদূর ঢাকা থেকে রাজশাহীতে, তবু বউকে নিজের করে পায়নি। সেই বউ কিনা তার চোখের সম্মুখে তাকে উপেক্ষা করে অন্য পুরুষের পাশ ঘেঁষে রাস্তায় হাঁটে, আর যত অভিনয় তার সম্মুখে। তুর্য তবু নিজেকে যথাসম্ভব নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালাচ্ছে। সে কখনোই চায় না এই বাচ্চা বউটার উপর তার ক্রোধের কোনো লেশমাত্র পড়ুক। তুর্য জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। কিছুটা স্বাভাবিক কণ্ঠেই বলল, মুরগির বাচ্চার মতো থাকো। এইভাবে বাচ্চা হলো মুরগির মতো ফুসফুস না করে পানিটা গলায় ঢালো। চিৎকার চেঁচামেচি করতে করতে ঘেমে গেছো। আমাকে নিয়ে আপনাকে এত ভাবতে হবে না, আমাকে নামিয়ে দিন এক্ষুনি। পৃথা কাটখাট কণ্ঠস্বর, দাঁতে দাঁত চাপল তুর্য। নিজেকে যথাসম্ভব নিয়ন্ত্রণে রেখে বলল, নামিয়ে দেবো অবশ্যই, তবে তোমার বাসা পর্যন্ত গিয়ে। আমি আপনার সাথে যাব না ব্রিটিশ বদলোক। তুর্য এবার আর নিজেকে ধরে রাখতে পারল না। ভিতর থেকে ক্রোধ যেন উপচে বেরিয়ে আসতে চাইছে ছেলেটার। চল শক্ত হয়ে এলো তুর্যের। তার লম্বাটে পরিপুষ্ট হাতটা বাড়িয়ে হুট করে সে চেপে ধরল পৃথার সুঠল নরম কোমরখানা। সেখানে বেশ শক্তপুক্ত চেপে ধরে মেয়েটাকে নিয়ে এলো নিজের নিকট। দাঁতে দাঁত চেপে বলল, আমার সাথে যাবে কেন? যাবে তো এই কলেজে অল্প বয়স্ক কোচে কোনো স্যারের সাথে। তুর্যের কণ্ঠস্বর নিঃসৃত কোনো কথা তেমনভাবে পৌঁছালো না পৃথার কর্ণে। মেয়েটা বরং নাজেহাল হয়ে উঠেছে তুর্যের অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত স্পর্শে। এই প্রথম পৃথার অঙ্গে কোনো পুরুষের ছোঁয়া, তাও এতটা গভীরভাবে, শরীরের গভীরতম এক স্থানে। মেয়েটা ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে কেমন। তীব্র অস্বস্তিবোধ নাজুক হয়ে পড়েছে ছোট্ট মেয়েটার কিশোরী হৃদয়। ভিতরে ভিতরে তোলপাড় শুরু হয়ে গেছে। এলোমেলো দৃষ্টি ফেলল পৃথা। কম্পিত কণ্ঠে বলল, আমাকে ছেড়ে কথা বলুন। তুর্য ছাড়ল না, বরং টেনে মেয়েটাকে আরো নিকটে নিল। পৃথার মুখের কাছে মুখ নিয়ে বলল, ছাড়বো না। কি করবে তুমি? তুর্যের প্রতিটি নিঃশ্বাস বায়ু আছড়ে পড়ছে পৃথার চোখে মুখে। পরম আবেশে চোখ দুটো বন্ধ করে নিল মেয়েটা।
কিন্তু আশ্চর্যের বিষয় হলো তুর্যের এই অনাকাঙ্ক্ষিত স্পর্শ পৃথার কেমন খারাপ লাগছে না। পৃথা শুনেছে পুরুষ মানুষের অযাচিত স্পর্শ খারাপ স্পর্শ বা কুনজর নাকি নারীরা বুঝতে পারে। পৃথা হয়তো এর আগে এমন স্পর্শ কখনো সম্মুখীন হয়নি, তবে কোনো পুরুষের নজর দেখেই বুঝে নিতে পারত কোনটা ভালো নজর এবং কোনটা খারাপ নজর। তবে আজ কেন এই স্পর্শের মানে সে বুঝতে পারছে না। এই অপরিচিত স্পর্শ খারাপ লাগছে না পৃথার নিকট, আবার ভালোও লাগছে না। কেমন দোটানায় মন মজেছে, লজ্জা, ভয়, সংকোচ, সংশয়ে হৃদয় আবদ্ধ হয়েছে। তবু কেন যেন পৃথা জোর গলায় কিছু বলতে পারছে না। এটাই বোধহয় পবিত্র সম্পর্কের বন্ধন। লোকমুখে শোনা যায় বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হলে দুই নর নারীর মধ্যে সৃষ্টিকর্তা এক অদৃশ্য বন্ধনের সৃষ্টি করে সাথে সাথেই। কথাটা বোধহয় বহুলাংশ সত্যি। তাই না জেনেও না বুঝে তুর্যের সম্পর্কে খারাপ খাতায় ফেলতে পারছে না মেয়েটা। পৃথা চোখ বন্ধ করে রেখে শীতল কণ্ঠে বলল, চিৎকার করব আমি। তুর্য বাঁকা হাসলো। পৃথা মনের অবস্থা একটু হলেও বুঝলো সে। ক্ষীণ কণ্ঠে ছেলেটা বলল, প্রথমত তুমি হাজার চিৎকার করলেও তোমার কণ্ঠে উচ্চারিত একটা শব্দ গাড়ির বাইরে যাবে না। দ্বিতীয়ত তুর্য চৌধুরীর হাত থেকে তোমাকে বাঁচানোর সাধ্য আর কারণে এই মুহূর্তে। তুর্য চৌধুরী নামটা কম্পন ধরালো পৃথিবীর কায়া জুড়ে। এর আগে বহুবার এই লোকের সাথে পৃথার দেখা হয়েছে, ঝগড়া হয়েছে, তবে নামটা জানা হয়নি। বারবার ব্রিটিশ লোক বলেই সম্বোধন করছে তাকে, কিন্তু এই নামটা কেমন পরিচিত পরিচিত মনে হচ্ছে। কোথায় শুনেছে হয়তো, কিন্তু কোথায় শুনেছে পৃথা মনে করতে ব্যর্থ হলো। যেথায় শুনেছে শুনুক তো। এখন এই লোকটার থেকে নিজেকে মুক্ত করাই মেয়েটার একমাত্র লক্ষ্য হওয়া উচিত, কিন্তু সে লেগেছে এর নামের রহস্য খুঁজতে। তুর্য চৌধুরী নামটা মাথা থেকে ঝেড়ে ফেলে দিল পৃথা। মুহূর্তেই আবার আগের রূপে ফিরে গেল সে। কটমট করে বলল, ছাড়ুন আমাকে, অসভ্য পুরুষ মানুষ। তুর্য দাঁতে দাঁত চাপলো, কটমট করে বলল, ছাড়লে ওই চ্যাংলা স্যারের কাছে যাবে নাকি? সে পাতারা করছো? পৃথা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তুর্যের পানে। তখন দেখে নাইট স্যারকে নিয়ে এই লোক অপমানের পর অপমান করে যাচ্ছে। কেন? নাইট স্যারের সাথে তার কোনো সম্পর্ক আছে নাকি? নেই তো। শুধুমাত্র আজ সকালে একসাথে একটু কলেজে এসেছে, তাই এই লোক এত কথা বানিয়ে ফেললো। পৃথা ফুঁসে উঠল, ঝাঁঝালো কণ্ঠে বলল, আমি যার কাছে খুশি যাব, আপনার কি? আপনি কোন অধিকারে আমাকে এসব কথা বলছেন? তুর্য রেগে গেল, খাপলে ধরল মেয়েটার নরম কোমরের ভাঁজ। ক্রোধে হিসিয়ে বলল, কোন অধিকারে বলেছেন তা তোমার রাজাকের বাপকে জিজ্ঞেস করো। সে খুব ভালোভাবে চেনে আমাকে, আর আমার অধিকারটাও তার জানার সম্পূর্ণভাবে। পৃথা তেতে গেল, উঁচু কণ্ঠে বলল, একদম আমার বাবাকে উল্টাপাল্টা কথা বলবেন না। আমার বাবা মোটেই রাজাকারের বংশধর নয়, আপনি ব্রিটিশ বরং। তুর্য মুখ পাকালো, নির্লিপ্ত হয়ে বলল, তোমার বাপটা রাজাকার, ভাই দুটো আলবদর আল শামস। তোমার গোষ্ঠীর শুদ্ধ সব বেমারের দল, শুধুমাত্র তুমি ছাড়া। মুখ সামনে কথা বলুন। তুর্য আলতো হাসলো, পিঠার পানে আরেকটু ঝুঁকে বলল, মুখ সামলাবো না আমি। কি করবে? মুখে চুমু খাবে? তেমন ইচ্ছে থাকলে দ্রুত কাজটা সেরে ফেলো। শুভ কাজে দেরি করতে নেই, জানো না তুমি? পিতা হতভম্ব হয়ে গেল। সবকিছু যেন মাথার উপর থেকে চলে গেল। এতক্ষণ না হয় চেপে ধরেছে ক্রোধের বশে, আর এখন চুমু খাওয়ার কথা বলছে। আগে তো ভেবেছিল এই লোক শুধুমাত্র ব্রিটিশ, তারপরে আবিষ্কার করলো ওই ব্রিটিশের পাশাপাশি আত পাগল, এখন অসভ্য বটে। ছি ছি, চৈত্রের কি ছিঁড়ি। প্রীতার হতভাগতার মাঝে তাকে ছেড়ে দিল তুর্য। ঠিকঠাক হয়ে বসে পকেট থেকে মোবাইলটা বের করে আরুষকে মেসেজ করলো। গাড়িতে আয়। আরুষ প্রায় সাথে সাথে গাড়িতে এলো। ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট করলো দ্রুততার সাথে। এরপর সময় কেটে গেল খুব দ্রুত। এমনি কলেজ থেকে পৃথার বাড়ি দূরত্ব বেশি নয়, তার উপর মেয়েটা চুপচাপ বসে রয়েছে গাড়ির সিটে। আরুষ কিছুক্ষণের মধ্যেই তাদের বিল্ডিংয়ের সম্মুখে এসে থামালো গাড়িটা। পৃথাদের বাসার সম্মুখে আর নিল না। পরে দেখা যাবে ওই রাজাকারের দল তাদের একসাথে দেখে কোনো গন্ডগোল লাগিয়ে দেবে। গাড়ি থামার বেশ কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পরও পৃথাকে গাড়ি থেকে নামতে না দেখে ভ্রু কুচকালো তুর্য। কপালে ভাঁজ ফেলে শুধালো, নামবে নাকি তোমার বাসা পর্যন্ত যাবে? পরে তোমার রাজাকার বাপ আলবদর আর আল শামস ভাই দেখে ফেললে কিন্তু আমার কোনো দোষ নেই। পৃথা ফুঁসে উঠে তাকালো তুর্যর পানে, তবে বলল না কিছুই। এখন ওই লোকের সাথে বাক বিতণ্ডায় জড়িয়ে দেরি করার ইচ্ছা নেই কোনো। এমনি ওই আধা পাগলের পাল্লাই পড়ে অনেকটা সময় দেরি হয়েছে মেয়েটার। পৃথা ফুসফুস করতে করতে গাড়ি ছেড়ে বাইরে নেমে দাঁড়ালো। তীব্র কোদ নিয়ে ঠাস করে লাগালো দরজাটা। অতঃপর হনহন করে হাঁটা দিল সম্মুখ পানে। তুর্য হেসে ফেলল বইয়ের রাগ দেখে, বিড়বিড়িয়ে বলল, মুরগির বাচ্চার মতো বউটা আমার,
আরও সম্মুখে বসে লুকিং গ্লাসে দেখলো তুর্যের হাসি মুখটা। কেমন যেন তুর্যের কার্যকলাপে সায় দিতে পারছে না সে। বউকে যেহেতু হাতে পেয়েছে, তাদের বিয়ের কথা বলে দিলেই তো পারে। এত অভিনয় করে সময় নষ্ট করার কি দরকার? তবে এই কথাগুলো তুর্যের সম্মুখে বলার সাহস পায় না ছেলেটা। আবার না বলেও থাকতে পারছে না। বেশ কিছুক্ষণ সময় নিয়ে নিজের ভিতরে সাহস সঞ্চয় করলো আরুষ। অতঃপর তুর্যকে শোধালো, স্যার, আপনি ম্যামকে এখনো বলে দিচ্ছেন না কেন সে আপনার বউ, আপনাদের বিয়ে হয়েছিল? থামলো আরুষ, হামতা হামতা করে বলল, একটাবার সত্যিটা বলে দিলেই তো হয়, সব ঝামেলা শেষ হয়ে যায়। এইসব লুকোচুরি খেলার মানে কি স্যার? তুর্য হাসলো, গাড়ির সিটে গা এলি দিয়ে বলল, বউয়ের সাথে লুকোচুরি খেলতে ভালো লাগছে আরুষ। বউটার বিভ্রান্তিকর মুখ স্ত্রীর হৃদয়ে প্রশান্তি দিচ্ছে। তপ্ত নিঃশ্বাস ফেলল আরুষ, বিড়বিড়িয়ে বলল, এই প্রশান্তি না আবার অশান্তির কারণ হয়ে দাঁড়ায়? আরুষের নিচু এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।